দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করার ডাক এনসিপির। ভোলা বরিশালে জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। আনুপাতিক নির্বাচন, উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে হয়নি ঐক্যমত্য, কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, বললেন আলী রিয়াজ। মৌলিক সংস্কারে বাধা বিএনপি, অভিযোগ এনসিপি। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এবার রাজপথে স্বেচ্ছাসেবক দল। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি বিক্ষোভ হয়েছে বিভিন্ন জেলায়। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। বৃষ্টি মাথায় নিয়েই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগানে মুখর করে তোলেন দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কাকরাইল মোড় থেকে মালিবাগ মৌচাক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের যাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা। সজাগ থাকবেন, খেয়াল রাখবেন, ওই দোসররা আপনাদের মধ্যে ঢুকে নানান অপকর্ম করতে পারে, সেজন্য সাবোটাইজ করতে পারে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবো আপনাদের। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন পর্যন্ত কোনো ষড়যন্ত্রই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের অধিকারকে অনিশ্চিত করতে পারবে না। দেশবিরোধী অপশক্তি অস্থিরতা তৈরি করে আগামী নির্বাচন বিলম্ব করার পায়তারা করছে বলেও মন্তব্য করেন নেতারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, দেশে আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। বিএনপির সমালোচনাকারীরাই এই কাজ করছে বলে দাবি তাদের। মব সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন নেতারা। অস্থিরতা, অস্থিতিশীলতায় নতুন করে অনিশ্চয়তার মুখে দেশ। একে অপরকে ঘায়েল করে বক্তব্য সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, যারা তাদের নেতাদের নিয়ে অকথ্য ভাষায় স্লোগান সহ অপপ্রচার করছে, তারা আওয়ামী ফ্যাসিবাদকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। দেশের মাটিতে আওয়ামী রাজনীতির সুযোগ দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার ওড়ানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফেসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত আলোচনায় সালাউদ্দিন সংশয় প্রকাশ করে বলেন, ঐক্যমত্য কমিশনের ধীরগতির কারণে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা নাও হতে পারে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে, সেজন্য সংবিধানে অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া হবে বলেও জানান তিনি। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে, সেজন্য সেই স্বীকৃতি, সেই কনস্টিটিউশনাল রিকগনিশন দেয়া হবে। জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি, তাতে আমার কাছে
মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী মানুষ। এদিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মূলত নির্বাচন পিছানোর ষড়যন্ত্র। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো যায় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কর্নারের লাভ হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে নিয়ে সমালোচনাকারীরাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মাসেই এই নির্বাচন হতে হবে, যদি না হয় আপনাদেরকে দায়িত্ব বহন করতে হবে। এদিকে কুড়িগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রমজানের আগেই জাতীয় নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন। আগামী রমজানের আগেই সেই নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এনসিপি নেতারা। ভোলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বরিশালে পথসভায় দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সিলেক্টেড কমিশন নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শাপলা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। দেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার দক্ষিণবঙ্গ সফরের শেষ পথসভা হয় বরিশালে। মঙ্গলবার রাত 8:30টায় শহরের হাসপাতাল রোড থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফজলুল হক এভিনিউয়ে এসে পথসভায় যোগ দেন কেন্দ্রীয় নেতারা। দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সিলেক্টেড কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। শাপলা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যখন আগে ভোট চোর বলতাম তখন একটা দল মাইন্ড করত, এখন যখন আমরা চাঁদাবাজ বলি, টেন্ডারবাজ বলি, একটা দলের গায়ে লাগে। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। এই নির্বাচন কমিশনকে বলতে চাই, আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং শাপলা প্রতীক নিয়ে গড়িমসি করেন, আমরা রাজনৈতিকভাবে সেটির মোকাবেলা করব। এর আগে দ্বীপ জেলা ভোলায় পথসভা করেন জুলাই যোদ্ধারা। অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের যোগ্য মর্যাদা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন। বলেন, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে হবে। মাফিয়া ব্যবস্থা নির্মূল করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা চাই সেই লড়াইয়ে গণ অভ্যুত্থানে যেভাবে ভোলার সন্তানেরা অগ্রনায়ক ছিল, অগ্রসৈনিক ছিল, আমাদের এই লড়াইও ভোলাকে সামনে থেকে লড়াই করতে হবে, নেতৃত্ব দিতে হবে। বুধবার গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। অপূর্ব অপু, সময় সংবাদ। 19 জুলাই রাজধানীতে জাতীয় সমাবেশ সফল করতে জেএমপির সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হেসানুল মাহমুদ জোবায়ের। বৈঠক শেষে তিনি জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে জেএমপির সর্বাত্মক সহায়তা পাবে বলে আশাবাদী জামায়াত। বিএনপিকে সমাবেশে দাওয়াত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়ে তিনি বলেন, প্রায় 6000 স্বেচ্ছাসেবক মাঠে দায়িত্ব পালন করবে। মাইক সেটিং থেকে আরম্ভ করে টোটাল মাঠের যে ব্যবস্থাপনা, এই সমস্ত বিষয় আমরা তাদেরকে অবহিত করেছি। ওনারা কিছু পরামর্শ দিয়েছেন যাতে সব দিক থেকে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। আশা করছি যে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি সহ হবে এবং আমরা এখন পর্যন্ত যে সাড়া পাচ্ছি, আমরা তাদেরকে জানিয়েছি প্রায় 10,000-এর মতো গাড়ি এখন পর্যন্ত শুধু বাস বা অন্যান্য বাহন যেগুলো আছে সেগুলো আসবে।
অতীতে কোনো দেশ শুধু বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, যা জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাত 9:30টার দিকে 5 দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা। চীন সরকারকে দেশের সব রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে সম্পর্ক জোরালো করতে আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের আরও 3টি বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্নার স্থাপন করার আশ্বাস দিয়েছে চীন। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক জোরালো হবে বলে আশাবাদী ডাক্তার শফিকুর রহমান। আমরা আশা করছি আমাদের এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হবে এবং বিশেষ করে পার্টি টু পার্টি আমাদের ঘনিষ্ঠতা আরও বাড়বে। আমরা তাদেরকে অনুরোধ করেছি, অতীতে কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না, আমরা চায়নাকে দেখতে চাই G2G, P2P, অর্থাৎ তারা সরকারে মিলবে, আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে। ঐক্যমত্য কমিশন আলাদা কোনো সত্তা নয়, কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার, এমন মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিন সংলাপে পিআর পদ্ধতিতে ভোট ও সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এদিকে মৌলিক সংস্কারে বিএনপি সহ কিছু দল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি। তবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আলোচনা অব্যাহত থাকায় কারো জবাব দিতে চান না তিনি। সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের গঠন পদ্ধতি কি হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে ওঠে বিষয়টি। তবে এদিনও ইস্যুটিতে একমত হতে পারেনি দলগুলো। আপনাদের প্রচেষ্টার অংশীদার জামায়াত, এনসিপি সহ উল্লেখযোগ্য সংখ্যক দল ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও বিএনপি সহ কয়েকটি দল চায় নিম্নকক্ষ অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন। আবার বাংলাদেশে দ্বিকক্ষ সংসদের আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা এমন প্রশ্নও তোলে কিছু দল। টানা কয়েকদিনের বৈঠকে সুরাহা না হওয়ায় বিষয়টি নিয়ে সিদ্ধান্তের ভার দেওয়া হয় কমিশনকে। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই পিআর সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। পিআর সিস্টেমে ইচ এন্ড এভরি ভোট শুড বি কাউন্টেড এন্ড ভ্যালুড। 1,75,00,000 টাকা প্রতি ঘন্টায় খরচ হয়েছে, কিন্তু পুরনো টাকায়, এবং এখন এটা কনভার্ট করলে টাকার পরিমাণ বেড়ে যাবে। তা আমরা এরকম একটা উচ্চকক্ষ পুষবো। উচ্চকক্ষের এখানে আলোচনা হলো অবান্তর, এটা গরিবের ঘোড়া রোগের মতো। একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনার পরে কনক্লুশনে পৌঁছানো না যায়, তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না। এদিন এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মৌলিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি সহ কয়েকটি দল। টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। তবে আলোচনা চলমান থাকায় এখনই অভিযোগের জবাব দিতে নারাজ বিএনপি। কেউ অভিযোগ করতেই পারে, এটা লোয়ার হাউসের রিপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, সেটা তো আলোচনা শেষ হয়নি। এদিকে উচ্চকক্ষ গঠন ইস্যুতে আগামী সপ্তাহের শুরুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কাঠামো পরিবর্তনের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমাদের পালন করতে হবে, কিন্তু এটা কমিশনের একমাত্র দায়িত্ব নয়। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা। এদিন সংবিধানের প্রস্তাবনা ৮, ৪৮, ৫৬, ১৪২ অনুচ্ছেদের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান থাকার বিষয়ে একমত হয় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংবিধানের ৫ম সংশোধনী পূর্ণাঙ্গ বাতিলে আপিলের ঘোষণা দিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। ১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক বৈধতা দেওয়া হয়। ২০১১ সালে বিচারপতি খায়রুল হকের আদালত সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। একই সঙ্গে বাতিল হয়ে যায় ত্রয়োদশ সংশোধনীর বৈধতাও। পঞ্চদশ সংশোধনী বাতিল ও ত্রয়োদশ সংশোধনী পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
8 জুলাই পঞ্চদশ সংশোধনী নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন উচ্চ আদালত, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হতে যাচ্ছে। 139 পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন রিটকারী আইনজীবী ও বদিউল আলম মজুমদার। পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট। পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল দাবি করে গণতন্ত্র পুনরুদ্ধারে এই রায়কে বিরাট অর্জন বলছেন আইনজীবী। এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। তো সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি। পঞ্চদশ সংশোধনীর পূর্ণাঙ্গ বাতিল ও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ করার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। যোগ্যতার সাথে এবং সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরাও। তাদের সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাতে শাহবাগে সমাবেশ ও মশাল মিছিল করেছে নারী সংহতি। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নারী বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা। স্বৈর শাসনের বিরুদ্ধে রাজপথের প্রতিরোধে নারীদের সরব অংশগ্রহণ ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি। চোখে মুখে ছিল ভয়হীন প্রতিবাদের দৃঢ়তা, কণ্ঠে ছিল পরিবর্তনের প্রত্যয়। নিজের জন্য নিজেই যদি না লড়ি, আমার লড়াই তাহলে লড়বে কারা? সেই লড়াই ও আত্মত্যাগকে স্মরণ করে নারী সংহতির উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত হয় সমাবেশ। মশাল মিছিল নিয়ে শাহবাগ মোড় হয়ে টিএসসি চত্বর প্রদক্ষিণ করেন নারীরা। জানান দেন, নারী বিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম এখনো শেষ হয়নি। নারীর যদি কোনো যৌক্তিক সমালোচনা করতে হয় তাহলে সেই সমালোচনা যুক্তি দিয়ে করুন। সেই সমালোচনা যদি হয় নারীকে হেয় প্রতিপন্ন করা বা হেনস্থা করা বা নিপীড়ন করা, তাহলে সেইটা আসলে তাদেরই দুর্বল ব্যক্তিত্বের পরিচয় হয়। সরকারের পক্ষ থেকে জুলাইকে কেন্দ্র করে নারীদের জন্য যে প্রোগ্রামগুলো রাখা হয়, এগুলি কেবলই শুধু আইওয়াস টাইপ প্রোগ্রাম। সমাবেশে শিক্ষার্থী, কর্মজীবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠকরাও অংশ নেন। তুলে ধরেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও নারীর নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতির প্রশ্নে রয়েছে অনেক অপূর্ণতা। একের পর এক নারী নিপীড়ন, নারী ধর্ষণ এবং নারীর প্রতি যেই ধরনের সংঘটিত অপরাধ আমরা দেখছি, একই সাথে আমরা বিক্ষুব্ধ এবং একই সাথে এটার আমরা তীব্র ধিক্কার জানাই। নারীর প্রতি সহিংসতা, সামাজিক বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এই লড়াই শুধু স্মৃতি নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য জরুরি। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের স্মরণে চট্টগ্রামে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবার রাতে নগরীর মুরাদপুর শোলক বহরে এই কর্মসূচি পালন করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। শহীদ ওয়াসিমের স্মরণে নীরবতা পালন করেন তারা। পরে মোমবাতি হাতে মিছিল নিয়ে নগরীর শিক্ষা বোর্ডের সামনে যান, যেখানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওয়াসিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম। নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে। তথ্য ঘাটতি থাকা কাগজপত্র চেয়ে 62 দলকে চিঠি দিয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দলগুলোর মধ্যে কোনোটি নিবন্ধন পায়নি, তাই প্রথম ধাপে 62টি দলকে চিঠি দেওয়া হচ্ছে। আর এনসিপি সহ 82টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 50টি। নিবন্ধনের শর্ত পূরণে 15 দিনের সময় বেঁধে দিয়েছে ইসি। এর আগে গত 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
চলতি মাসেই জাপানে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ। আগামী 2 মাসের মধ্যে আরও 5 দেশ সহ চলতি বছর মোট 25 দেশে কার্যক্রম চালাতে চাইছে। তবে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলা 9 দেশে আশানুরূপ সাড়া মেলেনি বলে জানান এনআইডি মহাপরিচালক। বিদেশ থেকে আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে কাজ করছে ইসি। এজন্য 9টি দেশে বসবাসরতদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। কার্যক্রম চলমান থাকা 9 দেশ থেকে ভোটার হতে আবেদন করেছেন 47,713 জন। এই সংখ্যা প্রত্যাশার চেয়ে কম জানিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, প্রবাসীদের ভোটার হওয়ার আগ্রহ বাড়াতে কাজ করছে ইসি ও দূতাবাস। আমরা তদন্ত সম্পন্ন করেছি, এরকম সংখ্যা হচ্ছে 20,752। যারা ভোটার এখনো হতে পারেননি, এই ফ্যাসিলিটিস ডেভেলপ করা হয়েছে, বলছেন ভোট দিবেন। তাদের সংখ্যা কত সেটা তো আপনিও জানেন না, আমরাও জানি না। কিন্তু আপনি যদি সুবিধাটা পৌঁছে দিতে পারেন, তাহলে হবে কি, যারা আগ্রহী তারা অন্তত ইনক্লুড হতে পারবে। এনআইডি মহাপরিচালক জানান, এ মাসেই জাপানে শুরু হচ্ছে ভোটার তালিকার কাজ। 2 মাসের মধ্যে আরও 5 দেশে, আর এবছরে আরও 10টি দেশে শুরু হবে কার্যক্রম। জাপানে চালু হয়ে যাবে, কারণ জাপানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আরও 5টা দেশের ব্যাপারে অনুমতি পেয়ে গেছি, এবং এই 5টি দেশের মধ্যে আমেরিকা রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, ওমান রয়েছে যেখানে প্রচুর বাংলাদেশি আছে, তারপরে মালদ্বীপ আছে, জর্ডান আছে, সেখানেও বেশ কিছু বাংলাদেশি আছে। আগামী 2 মাসের মধ্যে এই 5টা দেশে আমরা এটা চালু করতে পারবো। নির্বাচনের আগে এই বছরটা চিন্তা করি, হয়তো 8-10টা দেশে যাওয়া সম্ভব। ভবিষ্যতে প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিবন্ধন কেন্দ্র বাড়ানো হবে বলেও জানান হুমায়ুন কবির। ক্যাম্প করতে হলে আমাদের নিজস্ব জনবল লাগবে সেখানে, যারা এই ব্যাপারে এক্সপার্ট। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সাবেক এমপি শামীম ওসমানের 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি। সকল অশুভ শক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য। অর্থ পাচারের অভিযোগে মামলা থাকলেও এবার শামীম ওসমান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করল দুদক। শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন পূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। SM মনিরুজ্জামান, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা রিকুইজিশন দিয়েছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দ, টেন্ডার, চুক্তির নথিসহ মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র আগামী 28 জুলাইয়ের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাত্র 5 মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সিরাজগঞ্জের 4টি গ্রামের শতাধিক ঘরবাড়ি। সড়কের উপর উপড়ে পড়েছে গাছপালা, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে ক্ষতিগ্রস্তদের। তালিকা করে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে হঠাৎ আকাশে কালো মেঘ, হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। প্রচণ্ড গতির আঘাতে নিমেষে লন্ডভন্ড ঘরবাড়ি, গাছপালা। মাত্র 5 মিনিটের ঝড়ে ভেঙে গেছে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের 4টি গ্রামের শতাধিক ঘরবাড়ি। তীব্র গতির বাতাসে ঘরের চাল উড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে পড়ে, উপড়ে পড়ে যায় বড় বড় গাছপালা। এতে বন্ধ হয়ে গেছে কয়েকটি চলাচলের রাস্তা। ঘূর্ণিঝড়ে সভারণ মানুষের এখন মাথা গোজার ঠাঁই নেই। আমি 1 বছর ধরে এই বাড়ি ঘর হচ্ছি, কত কষ্ট হয়ে, গরিব মানুষ কিছুই নাই। আমার 3টা ঘর ধরে কোনো কিছুই নাই। হয়তো 2-4টা আছে, কিন্তু
একবারে সর্বশান্ত, যাকে বলে লন্ডভন্ড। সব বড় বড় গাছ ভেঙে চুরে গেছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিব, শুকনো খাবার, এবং যারা আছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে আমরা আরো কিভাবে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা যায় সেটা আমরা দেখছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা, বহুকা ও ইটালি গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এক পশলা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকান পাটেও ঢুকেছে পানি। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার জন্য সিটি কর্পোরেশনকে দুষছেন নগরবাসী। কখনো থেমে থেমে, আবার কখনো মুষলধারে বৃষ্টি। রাজধানীর নিচু এলাকায় বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে গেছে বিভিন্ন সড়কে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নিউ মার্কেট এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দোকানপাট। বেচাকেনা বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। কেনাকাটা করতে অনেক অসুবিধা হচ্ছে। দোকানের ভিতরে পানি ঢুকে যায়, কোনো কাস্টমার আসে না, আমরা দোকান বন্ধ করে বসে থাকতে হয় বাইরে। সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ সাধারণ মানুষের। 5 মিনিট বৃষ্টি হলেই আপনি এই পানি পাবেন। সিটি কর্পোরেশন যদি আপনারা ড্রেনটার ব্যবস্থা করে দেয়, যদি ঢাকা কলেজের ভিতরে ড্রেনটা করে দেয়, তাহলে আপনারা এখানে ভোগান্তি কেউ পাবে না। ড্রেনগুলো পরিষ্কার রাখা সম্ভব যদি সিটি কর্পোরেশন এই বিষয়টা খেয়াল রাখে, তাহলে ড্রেন রাস্তার পানিটা কম জমলে আমাদের জন্য খুব ভালো হয়। বৃষ্টি এলেই বিভিন্ন এলাকা অস্থায়ী জলাধারে পরিণত হয়। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের দেয়া ট্যারিফ মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মার্কিন শুল্কের চাপ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তারা মনে করেন দর কষাকষি শক্তিশালী করতে হবে। ভিয়েতনাম সহ অন্যান্য প্রতিযোগিতার বিষয়টি মাথায় রেখে সরকারের নেওয়া সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেয়া হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ট্যারিফের সাথে ধরেন অনেক বিষয় নিয়ে আসছে, যে প্রকিউরমেন্টের মধ্যে নিরাপত্তার বিষয় আছে, পলিসির মধ্যে নিরাপত্তার বিষয় থাকতে পারে, এগুলো আছে, অনেকগুলো বিষয় আছে। বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সরকারের সাথে আমাদের বিষয়টা ওনাদেরকে জানাবো এবং ওনাদের মতামতগুলো সহ আমাদের বিষয় এবং সার্বিক বিষয়ে এখানে সকলের একটা সমন্বিত চেষ্টার একটা ব্যাপার আছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চোরাচালানের ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় নানা অভিযানে চোরাচালানকৃত পণ্য জব্দ করে সেটি সংশ্লিষ্ট সংস্থাগুলো। মাঝে মাঝে অভিযোগ ওঠে এসব চোরাচালানের সঙ্গে বিভিন্ন সংস্থার অসাধু কর্মীরা জড়িত থাকে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনও সেটি স্বীকার করে এসব অভিযোগে 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। ভবিষ্যতে কর্মচারীরা যেন জড়িত না থাকতে পারে সেজন্য অভিযান পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক করার কথাও বলেন তিনি। প্রতিদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন হাজার হাজার যাত্রী। এদের মধ্যে অনেকে এটিকে ব্যবহার করেন অবৈধ পণ্য চোরাচালানের রুট হিসেবে। যদিও এসব পণ্য জব্দে সোচ্চার থাকার কথা জানায় কাস্টমস। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে গত 6 মাসে জব্দ হওয়া অবৈধ পণ্যের পরিসংখ্যান তুলে ধরে ঢাকা কাস্টমস হাউস। এ সময় চোরাচালানের সঙ্গে কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে স্বীকার করেন প্রতিষ্ঠানটির কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। পাশাপাশি দেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। অভিযোগের সন্দেহে 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের পরিকল্পনা হলো যাতে কোনো স্মাগলারের সাথে কোনো অফিসার কোনোভাবেই কমিউনিকেট করতে না পারে, সেই রকমের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। আমি বলতে পারবো না আপনাকে যে এটা একদম জিরো হয়ে গেছে বা রিস্ক মুক্ত হয়ে গেছে, এখনও রিস্ক মুক্ত হয় নাই, আছে। আমরা এই জন্য এটাকে প্রাতিষ্ঠানিক করার চেষ্টা করছি, যাতে সিস্টেমটাই এমন হয় সে এটা পারবেই না। সংবাদ সম্মেলনে চোরাচালান ঠেকাতে এআই প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে কমিশনার বলেন, এর মাধ্যমে সূক্ষ্ম বিষয়গুলো আমলে নিয়ে কাজ করবে কাস্টমস। সফটওয়্যারটা তৈরি হয়ে গেছে, আমরা টেস্ট করছি যে যাদেরকে আমি টার্গেট করতে চাই, যেমন ধরুন আমি একজনের ছবি দিয়ে রাখলাম, ওকে আমি টার্গেট করতে চাই, ও আসলেই আমাকে মেসেজ দেবে। এবং স্মাগলিংটা অথবা যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, যারা মূল সমস্যাগুলো করে, তাদের পুরো বিষয়গুলো আমাদের এখানে চলে আসবে। 6 মাস আগেও দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে প্রতিদিন 40 কেজি স্বর্ণ প্রবেশ করত জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গেল 1 বছরে 234 কোটি টাকার মালামাল জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
গত এক বছরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 170 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 200 কোটি টাকার বেশি। প্রাতিষ্ঠানিক করার চেষ্টা করি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ওমানে থাকা আওয়ামী সরকারের দোসর সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিচার দাবি করেছেন ষড়যন্ত্র শিকার হয়ে দেশে ফেরা বঞ্চিত প্রবাসীরা। মঙ্গলবার জিআরইউ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন ভুক্তভোগীরা। অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের ক্ষমতাকালে ওমানে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা। বলেন, বিএনপির পরিচয়ে অনুষ্ঠান করা দূতাবাসের কর্মকর্তাদের ও ওমান বাংলাদেশ স্কুলের অনিয়ম নিয়ে সোচ্চার হওয়ায় তাদের দুষ্কৃতিকারী হিসেবে অভিযোগ দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এখনও ওমানে আওয়ামী দোসররা সক্রিয় বলে অভিযোগ করেন তারা। সেখানে অনেক বড় বড় কাজগুলো আমি করেছি, বিশেষ করে রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে হাজার কোটি টাকার প্রকল্প হাতিরঝিল। ঢাকার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কথা থাকলেও দূষণ আর পরিচর্যার অভাব দিন দিন স্পষ্ট হচ্ছে হাতিরঝিলে। গ্রামীণ কোনো সড়ক নয় আঞ্চলিক সড়কও। এটি খোদ রাজধানীর হাতিরঝিল রিং রোডের কুনিপাড়া অংশ। এসব গর্তে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। বেশ কিছু জায়গায় গর্ত হয়েছে রাস্তাতে, যেখানে বৃষ্টির সময় অ্যাক্সিডেন্ট বেশি হয়। যদিও প্রতি বছর ঝিলটি রক্ষণাবেক্ষণে প্রায় 7 থেকে 8 কোটি টাকা বরাদ্দ রাখে সরকার। যদিও বেশিরভাগ সড়কবাতি পড়ে আছে বিকল হয়ে, আর যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। শুরুর দিকে ঝিলের সেতুগুলোতে থাকা ঝলমলে আলোকসজ্জার সবটাই এখন অতীত। এ তো গেল সড়কের কথা। ভরা বর্ষাতেও হাতিরঝিলের পানির দশা যাচ্ছে তাই। গেল এক যুগ ধরে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশার ক্ষত ঝিলের প্রায় পুরোটা জুড়ে। পরিবেশটা যে সুন্দর ছিল আগের, ওই পরিবেশটা এখন আর পাওয়া যাচ্ছে না। এদিকে চক্রাকার বাসে বাড়তি ভাড়া আদায় এখন স্বাভাবিকভাবেই নিয়েছেন এ পথের যাত্রীরা। অন্যান্য জায়গাতে ভাড়া বেশি হয়। ঠিক আছে, বেশি মানে এটা একটু মানায় নিতে হয়। যদিও বিআরটিএ এখানে নীরব, আর রাজুক চেয়ারম্যান জানেনই না এই বাড়তি ভাড়ার বিষয়টি। তথ্যটা সত্যি কথা বলে আমার জানা ছিল না। রাজুক কোনো বাড়তি ভাড়ার অনুমোদন দেয়নি। এই বাতিগুলো লাগানোর জন্য আমি এস্টিমেট চাইছি। আমি অবশ্যই এটা দেখব এবং ইনশাল্লাহ যদি ব্যত্যয় ঘটে আমি এটা সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো। রাজুক চেয়ারম্যানের আশ্বাসের প্রায় 3 মাস পর আমরা আবারও হাতিরঝিলে। তার আশ্বাসে খুব একটা পরিবর্তন যে হয়নি তার প্রমাণ এই অন্ধকার। পরিবর্তন বলতে এই 3 মাসে শুধুমাত্র একটি টেকনিক্যাল টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর পুরো দায় রাজুকের উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ বলছেন, দায়িত্বে অবহেলার শাস্তির সংস্কৃতি তৈরি হলে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি হবে না। হাতিরঝিলে যে আমাদের মূল অবজেক্টিভ ছিল সেখান থেকে দূরে চলে আসছে। রাজুকের যে কর্মকর্তারা যদি কেউ এর সাথে জড়িত থাকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ময়লা আবর্জনার ব্যবস্থাপনা তৈরি করা এবং সেখানে পয়ঃবর্জ্য বা শিল্প বর্জ্যের যতগুলো অবৈধ লাইন আছে সবগুলো সরিয়ে ফেলে হাতিরঝিলের নান্দনিকতা এবং তার পরিবেশটা ফিরিয়ে আনতে হবে। রাজধানীতে জল আর সবুজের যে মেলবন্ধন তা এখন পর্যন্ত মেলে এই হাতিরঝিলেই। তাই সচেতন নাগরিকদের প্রত্যাশা, প্রতিশ্রুতি রূপে টিকে থাকবে 302 একর আয়তনের এই প্রকল্প। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। নিউ ইয়র্কে ভারী বৃষ্টিতে পাতাল রেলে স্টেশনের প্ল্যাটফর্ম তলিয়ে যায়। 28তম স্ট্রিট স্টেশনে ভেসে যাওয়া প্ল্যাটফর্মের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি জানায়, বন্যার কারণে মেট্রো সার্ভিসে বিঘ্ন ঘটে। নিউ ইয়র্ক সহ ট্রাই স্টেট অঞ্চলে জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়। টেক্সাসেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেট প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনস অফ ক্যালিফোর্নিয়া। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের অদূরে নর্থ হলিউডে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে অনুপ্রেরণা ও আরও ভালো ফলাফলে উৎসাহিত করতে কৃতি শিক্ষার্থীদের দেয়া হয়েছে বিশেষ সংবর্ধনা। পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের স্বীকৃতি দিতে প্রতি বছর জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
বরাবরের মতো এবারও অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষক। অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠান মেরাজ একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাজ, ডক্টর মিজান রহমান, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি বেকারসফিল্ডের যোগাযোগ বিভাগের চেয়ারপারসন ডক্টর আবু নাসির সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্জন যেমন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের, তেমনি তা পরিবার এবং পুরো বাংলাদেশি কমিউনিটির। Graduates, and I would like to say loudly, congratulations. The power of immigrant identity and the responsibility you carry to give back the community that raised you. আমরা ওদিন করে আরো সেলুট নাই, আমরা জীবিত না থাকলেও যারা বাঁচিয়ে থাকবো তারা একটা করবো। সংবর্ধনায় প্রাথমিক থেকে কলেজ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেয়া হয়। এতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সাবেক ও বর্তমান অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। কুয়েতে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়লেও নেই পর্যাপ্ত সরবরাহ। বিশেষ করে মৌসুমি ফলের ব্যাপক চাহিদা থাকার পরও বাংলাদেশ থেকে আমদানি করতে পারছেন না প্রবাসী ব্যবসায়ীরা। বাজার ধরে রাখতে দ্রুত রফতানির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ তাদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতে রয়েছেন প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি। জীবিকার টানে দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও হৃদয়ে গাথা দেশের স্বাদ। তবে বিদেশ থেকে দেশের স্বাদ নিতে গিয়েই বারবারই হতাশায় ভুগছেন তারা। সময় মতো কুয়েতে পৌঁছায় না দেশের জনপ্রিয় মৌসুমি ফল আম, জাম সহ নানা ফল। কুয়েতের সুলাইবিয়ায় অবস্থিত ফলমূলের পাইকারি মার্কেটে বিভিন্ন দেশের পণ্যের মাঝে দেশীয় পণ্য খুঁজে বেড়ান বাংলাদেশি খুচরা বিক্রেতারা। চাহিদা অনুযায়ী বাংলাদেশি পণ্য পাচ্ছেন না বলে জানান তারা। কাঁঠাল, রূপালী আম, আমার চাহিদা খুব বেশি হয়েছে। আমটা এই পরিমাণ মতো এই মতন মানে পাওয়া যাচ্ছে না এখানে। যত ইনপুট করা যায়, যত আনা যায়, ততই বেশি চলবে এখানে। বাংলাদেশে এখন ফলের মৌসুম হলেও কুয়েতে নেই তেমন সরবরাহ। আমদানিকারকরা বলছেন যথাযথ রপ্তানি ব্যবস্থাপনা, সরাসরি ফ্লাইটে ফল পরিবহন এবং প্রশাসনিক সহায়তার অভাবে এই ঘাটতি আরো প্রকট আকার ধারণ করছে। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশ থেকে পণ্যগুলো ঠিকমতো আনতে পারতেছি না। এর কারণ হচ্ছে যে বিমানের শিডিউল। বাংলাদেশ বিমান যদি 100 টাকা কিলো পরে, এখানে পরে 200 টাকা কিলো, প্রায় ডাবল পরে। এই কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে। আমরা পণ্যগুলো যথাযথ সময় আনতে পারি না। প্রবাসীদের চাহিদা শুধু আবেগ নয়, দেশের অর্থনীতির সম্ভাবনাও। তাই দেশীয় ফলের রপ্তানি বাড়াতে সংশ্লিষ্টদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ফিনল্যান্ডের তুর্ক শহরের ঐতিহাসিক দুর্গ যেন ফিরে গেছে মধ্যযুগে। 4 দিন ব্যাপী আয়োজনে ঘোড়সাওয়ার যোদ্ধারা আবারও ঝাঁপিয়ে পড়ছে প্রতিযোগিতার ময়দানে। বর্ম, বর্ষা আর তরবারি হাতে চলে উৎসব। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। তলোয়ার, পিতলের বর্ম, ঘোড়ার হিনহিন ও দর্শকদের উল্লাস। শত শত বছর পেছনে ফেরার গল্প আর ইউরোপীয় ভাইকিংদের সেই স্মৃতি। ইতিহাস ও বিনোদনের মিশেলে এই আয়োজন ফিনল্যান্ডের তুর্কুর ঐতিহাসিক দুর্গতে, যা তুরুন লিন্না নামে খ্যাত। 1300 থেকে 1700 শতক পর্যন্ত এটি রাজাদের এবং সুইডিশ প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। সে সময়কে জাগিয়ে তুলতেই মধ্যযুগীয় এই যুদ্ধক্ষেত্রের উপস্থাপন। তলোয়ার যুদ্ধ আর দক্ষ রাইডিংয়ের মাধ্যমে এখানে তুলে ধরা হয় প্রাচীন সময়ের ছবি, যেখানে যোদ্ধা ছিল সম্মানের প্রতীক আর ঘোড়া ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। ইউরোপের বিভিন্ন দেশ থেকেই মানুষজন এসেছে ইভেন্ট এনজয় করতে। এখানে ঘোড়ার প্রতিযোগিতা এবং তলোয়ার প্রতিযোগিতা হচ্ছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে অংশগ্রহণ করেছে। এখানে এসে খুব ভালো লাগছে। অংশগ্রহণকারীরা ঘোড়ায় চড়ে পার করছেন দক্ষতা নির্ভর নানা চ্যালেঞ্জ। একে অপরের মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন বর্মধারী রাইডাররা। পাশেই বসেছে মধ্যযুগীয় মেলা, যেখানে সে সময়ের খাবার, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পোশাকের পসরা। পর্যটক স্থানীয়রা উপভোগ করছেন যেন টাইম ট্রাভেলে। প্রজন্মের কাছে সেই ইতিহাস পৌঁছে দিতে শিশুদেরও সাজিয়ে তোলা হয় যোদ্ধার বেশে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ছোট খেলার মাধ্যমে, নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তো বেশ ভালো লাগছে যে আমরা সেই যুগের জিনিসপত্র দেখতে পাচ্ছি। গানে গানে সে সময়কার ঐতিহাসিক গল্প তুলে ধরা হয় বিভিন্ন স্টলে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ,
তুর্কু, ফিনল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সারা দেশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ করার ডাক এনসিপির। ভোলা বরিশালে জুলাই পদযাত্রা, মাফিয়া ব্যবস্থা বিলোপ করে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।